বিষয়গুলো কনসেপ্টগুলো করিয়েছেন ওইগুলো একটু ভালোভাবে যদি বাংলা দিয়ে সাজানো থাকতো তাহলে একটু বুঝতে আর কি আরো সুবিধা হতো আর কি, ওটাই পিডিএফ বলার চেষ্টা সময় করছি। দেখো, পিডিএফ দেওয়ার সময় কি বললাম, যে পিডিএফ যখন দেব, এই ইংলিশটাও দেব, তার সাথে বাংলা আমার বই থেকে যে নোটগুলো আছে সেগুলো তুলে আমি পিডিএফ করে দেব। বললাম যে পিডিএফ যখন তোমরা পাবে, বাংলা ইংলিশ হ্যাঁ, এটা তো কালকে বলেছেন, হ্যাঁ। হ্যাঁ, দুটোই পাবে। কি তাহলে তো দুটোই পাচ্ছ, যখন পড়বে তোমরা বাংলা ইংলিশ দুটোই পাচ্ছ। কিন্তু ক্লাসে যে যতটুকু ইংলিশে ছিল, অবশ্যই। আগের বারও অনেক আমি বাংলা পিপিটিও করেছি, এর পরের বাংলাও থাকবে। সব সময় তো বাংলাটা দেখো, তোমাদের তো অ্যাকচুয়ালি এগ্রিকালচারটা আমার পড়ানোর কথা নয়। তো এগ্রিকালচারটা আমাকে হঠাৎ করেই বানাতে হয়েছে, কারণ তোমাদের কিন্তু প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী ক্লাস শুরু করার কথা। তো হঠাৎ করে বানাতে হয়েছে, যেটা হাতের সামনে ছিল সেটা দিয়ে পড়িয়েছি। তো শুধু কি এমন কোনো পরীক্ষা দেবে যে সেখানে বাংলা কোশ্চেন আসবে, আর এরকম কোনো পরীক্ষা তোমাদের টার্গেট নেই যে যেখানে ইংলিশ প্রশ্ন আসবে না? আমরা প্রত্যেকেই বাঙালি। অবশ্যই আসবে। তাহলে আমরা প্রত্যেকেই বাঙালি, আমরা প্রত্যেকেই বাংলা মিডিয়াম থেকেই পড়ে এসেছি। আমি নিজেও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা মিডিয়াম থেকেই পড়ে এসেছি। কিন্তু একটু নিজেদেরও গ্রুম করো, এটা আমার এরকম নয় যে আমার ক্লাসের জন্য বলছি, তোমাদের জন্য বলছি। একটু যদি ইংলিশ টার্মের সাথে অ্যাটাচ না হও, সিজিএল পরীক্ষা কি করে দেবে? তাহলে সেন্ট্রালের কোনো পরীক্ষাই তো দিতে পারবে না। এবং পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা হয়, তাতে প্রথমবার যখন হয়েছিল, পিএসসি ক্লার্কশিপ ভেবে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, ফার্স্ট থেকেই ক্লাস শুরু হচ্ছে সুরজ, ফার্স্ট থেকেই ক্লাস শুরু হয়েছে, একদম প্রথম থেকে ক্লাস শুরু হয়েছে। একটা পার্ট আমরা অলরেডি বাউন্ডারি লাইনের পার্ট শুরু করেছি। বাট যেহেতু তোমাদের সামনে ফুড এসআই পরীক্ষা আছে, তাই একটু এগ্রিকালচারের পার্টটা আমি কালকে একটু তোমাদেরকে বুঝিয়েছিলাম। এবং আজকেও এগ্রিকালচারের পার্টটা বুঝিয়ে নিয়ে নেক্সট ক্লাস থেকে আবার একদম প্রথম থেকেই ক্লাস, প্রথম টপিক থেকেই ক্লাসটা শুরু হবে। তো এটা আমার সবার কাছেই, তোমাদের সবার কাছেই রিকোয়েস্ট যে ইংলিশ টার্মগুলো একটু জানতে চেষ্টা করো, ঠিক আছে? কারণ পিডিএফ যখন পাচ্ছ বাংলাতেই পাবে, যদি না পাও সেন্ট্রালের কোনো পরীক্ষা দিতে পারবে না। পিএসসির যে পরীক্ষাগুলো থাকে সব সময় যে সবকিছু বাংলাতেই থাকে সেটা নয়। পিএসসি ক্লার্কশিপেও প্রথমবার যখন পরীক্ষা হয়েছিল, ইংলিশে কোশ্চেন হয়েছিল, বাংলায় কোশ্চেন দেয়নি। এবং জিওগ্রাফি আর সায়েন্সের টার্মে যদি আজকে এগ্রিকালচার করাবো, এবং আর একটুখানি ওই ইন্ডাস্ট্রির পার্টগুলো একটু বলে দেবো, যেটা তোমাদেরকেও একজন বলেছিলে বলে দিতে। ঠিক আছে, তো এটাই আমার একটুখানি বলার ছিল, আর কিছুই না। যে আমি যে আচ্ছা ম্যাম। হ্যাঁ, মানে আমি যে বাংলা পিডিএফ করে বা পিপিটি করে পড়াবো না, বা ইংলিশ করে পড়িয়েছি, তার জন্য কিন্তু আমি বলছি না। এরপর থেকে বা এর আগেও তোমরা দেখেছো যে আমি বাংলা পিডিএফ শেয়ার করি বা স্ক্রিন শেয়ার করিয়ে পড়িয়েছি। কিন্তু জিওগ্রাফিক্যাল কিছু কিছু টার্ম থাকে কিছু কিছু টপিকে, যেগুলো ইংলিশ জানাটা খুব দরকার। সব পরীক্ষায় তো টার্গেট করবে, শুধু কি এই ফুড এসআই আর পিএসসি টার্গেট করবে আর কোনো পরীক্ষা দেবে না? সব পরীক্ষাই তো দেবে। তাহলে লক্ষ্যটা একটু বড় রাখো। ম্যাম ইংলিশে সমস্যা নেই। হ্যাঁ, বলো শুভশ্রী, কি বলছো বলো। ম্যাম ইংলিশে সমস্যা নেই, আপনি দিতে এবার পারেন। দেখো, ইংলিশে সমস্যা থাকতেই পারে, কারণ ধরো কেউ 9-10 পড়ে এসেছো, তো সেই ক্ষেত্রে ইংলিশটা টার্মগুলো বুঝতে পারছো না, সমস্যা থাকতেই পারে। কিন্তু আমি তো প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বাংলায় বুঝিয়ে দিই। কিন্তু সমস্যা কি হয়, তোমরা ক্লাসের পরে এমন কিছু মেসেজ করো যে যেন ক্লাসটা একদম বুঝতে পারোনি। সেটা আমি কিন্তু ক্লাসের পরে প্রত্যেককে জিজ্ঞাসা করি যে ক্লাসটা বুঝতে পেরেছো কিনা, বলো কোথায় অসুবিধা হয়েছে, তখন কিছু জিজ্ঞাসা করো না। বাট ক্লাসের পরে স্যার আমাকে বলছে ইংলিশে ওরা কিছু বুঝতে পারেনি, এই পারেনি, এই অসুবিধা, ওই অসুবিধা, সেই অসুবিধা। মানে যে অসুবিধাগুলো আমি তোমাদের ক্লাসের পরে জিজ্ঞাসা করি তখন বলো না, ঠিক আছে? তো তোমরা যদি আমাকে না বলো, আমি তো বুঝতে পারবো না। এবার ইংলিশ বাংলাটা নিয়ে, ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে কোনো সমস্যা নয়। এই দেখুন আজকে তোমাদের আমি আমার বইটা থেকে যেটা স্ক্রিন শেয়ার করছি, যেটা বাংলাতেই তুলে রেখেছি। ইংলিশ বাংলা দুটোতেই সবাইকে হ্যাবিচুয়েটেড হতে হবে। এটা আমার জন্য বলছি, আমার ক্লাস নেওয়ার জন্য বলছি না, তোমাদের ভালোর জন্যই বলছি। ভেরিয়াস টাইপের পরীক্ষা দেবে তোমরা, ঠিক আছে? তো সেখানে লাগবে, দেখো এই যে রেভলিউশন গুলো আগের দিন যেটা আমরা ইংলিশে করেছিলাম, যে বললাম না যে আমার বই থেকে তোমাদের তুলে দেবো বাংলাটা, দেখো এখানে তো বাংলাতেই লেখা আছে। এবার বাংলাতেও লেখা আছে, পাশে দেখো ইংলিশেও লেখা আছে।
তো এই রেভলিউশনটা, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনটা আগের দিন আমরা কি করেছি ডিটেলসে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, বাদ বাকি যে 15-16টা রেভলিউশন ছিল সেটা পড়তে বলেছিলাম, যেটা পিডিএফটা তোমরা আজকে পাবে, আজকে দেবো। আচ্ছা, এই যে কৃষি গবেষণাগার, কালকে আলম ভাই আমাকে কয়েকটা পাঠিয়েছিল, বাট ওটা আমি আর চেক করার সময় পাইনি। আমার বইতেই করা আছে, দেখো বাংলাতেই করা আছে, যে কৃষি গবেষণাগার ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো শুধু যে ফুড এসআই পরীক্ষাতেই আসবে সেরকম নয়, আর তার থেকে বড় কথা ফুড এসআই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সলভ করে যেটা দেখলাম যে খুব যে এগ্রিকালচার বা ফুড রিলেটেড প্রশ্ন দিয়েছে সেটা নয়। আগের দিন তোমাদের বললাম, মানে কালকে বললাম যে ভেরিয়াস টাইপ থেকে কোশ্চেন এসছে এবং কোন কোন টাইপগুলো থেকে কোশ্চেন এসছে সেটাও তোমাদেরকে বললাম। বাট আসতে পারে, মানে অন্যবার আসেনি তাই বলে যে এইবার আসবে না, আসতে পারে, কারণ ফুড যেহেতু এগ্রিকালচার রিলেটেড তাই এগুলো আমাদের একটু করে রাখা। তো এখানে দেখো মোটামুটি টোটাল 22টা দেওয়া আছে, 22টা রিসার্চ ইনস্টিটিউট দেওয়া আছে একদম প্রথম থেকে শুরু করে। এই যে ধান গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র, পাট, ছাগল, আখ, কার্পাস, চা, মশলা, কলা সব নিয়ে টোটাল 22টা আছে। এই 22টা তোমাদেরকে পড়তেই হবে। আচ্ছা, এইবার দেখো এই পার্টটা স্পেশালি ফুড এসআই রিলেটেড এর জন্যই আমি রেখেছি। এটা খুব একটা অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগে না। সেটা হচ্ছে কোন ফসল চাষ করতে গেলে কিরকম উষ্ণতা, কিরকম বৃষ্টিপাত আর কিরকম মাটি লাগে। এগুলো কিন্তু আমার বই থেকেই তোলা, এবং আমি তোমাদের কালকেও বলেছিলাম যে আমি ইংলিশটাও দেবো সাথেই বাংলাটাও দিয়ে দেবো। তো সেইটুকু ধৈর্যটা ধরতে পারো না, একটুখানি ধৈর্যটা ধরো, ম্যাডাম যা বলে সেটা করে দেবে, ঠিক আছে? আর কালকে রেকর্ডেড ক্লাস কিন্তু অলরেডি আমি পাঠিয়েও দিয়েছি, হয়তো তোমরা দেখতেও পেয়েছো। আচ্ছা, এই পার্টটা দেখো আমার বোঝানোর খুব একটা কিছু নেই। এই চারটা দেখো, ধান, গম, মিলেট, কার্পাস, এই সবগুলো ক্রপস চাষ করতে গেলে যতটা উষ্ণতা লাগে, বৃষ্টিপাত লাগে, কোন মাটিতে হয়, এটা তোমরা একটু পড়ে নেবে। এই পার্টটা কিন্তু একটু ফুড এসআই এর জন্যই স্পেশালি পড়ে যাও। অন্যান্য পরীক্ষাতে মানে ধরো ওই কেপিএস টেপিএস যদি পরীক্ষাগুলো হয় তাহলে প্রশ্ন আসে, না হলে অন্যান্য আদার্স পরীক্ষাতে খুব একটা এই পার্টটা থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? তো এই পিডিএফটা পাচ্ছ, এখানে তো খুব এটা বোঝার কিছু নেই, জাস্ট উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা এটা পড়ে নিচ্ছ। আচ্ছা, আর একটা হচ্ছে চলে আসি আমরা বিভিন্ন প্রকার কৃষি, টাইপ অফ এগ্রিকালচার। এটা ভীষণ পরীক্ষাতে আসে, এটা সব ধরনের পরীক্ষাতেই আসে, কারণ এটা হচ্ছে স্ট্যাটিক জিকে পার্টের মধ্যে পড়ে। স্ট্যাটিক জিকে পার্ট মানে কি, সেটা হচ্ছে দেখো প্ল্যান্টেশন ফার্মিং বলতে আমরা কি বুঝি, সেরিকালচার বলতে আমরা কি বুঝি, রেশম উৎপাদন, ডেয়ারি ফার্মিং বলতে আমরা কি বুঝি, দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট মানে প্রোডাক্ট উৎপাদন। এইরকম ভাবে দেখো অনেকগুলো দেওয়া আছে, 16টা টাইপ দেওয়া আছে। এই 16টা টাইপ কিন্তু খুব পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে, শুধু যে ফুড এসআই নয়, বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে এই চারটাও তোমরা পাচ্ছ, এই চারটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। এই পুরো নোটগুলো যখন পেয়ে যাবে, আজকেই পেয়ে যাবে, মানে আজকেই আমি পাঠিয়ে দেবো আফটার ক্লাস, এইগুলো এই চার্টগুলো ভালো করে এখান থেকে পড়ে যাও। আচ্ছা, এছাড়া তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ারেন্স রিলেটেড পড়ো, দেখো 18টা আছে, 18টা টাইপ আছে, 18টা টাইপ আছে, এখান থেকে পেয়ে যাচ্ছ, এটা পড়ে যাচ্ছ। আচ্ছা, কালকে যে রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য ইংলিশে যেটা ছিল, দেখো এখানে এটা বাংলায় লেখা আছে। বলেছিলাম যা ইংলিশ আছে সব বাংলায় দিয়ে দেবো। দেখো খারিফ শস্য, রবি শস্য, জাইদ শস্য যা তিনটে পড়ে বুঝিয়েছিলাম ওটা ইংলিশে ছিল, এখানে বাংলায় লেখা আছে, প্রধান ফসলের নামগুলো লেখা আছে। তারপরে দেখো লেখা রয়েছে কোনগুলোকে আমরা খাদ্য শস্য বলি, কোনগুলোকে আমরা পানীয় ফসল বলি, তন্তু জাতীয় ফসল, যেমন অনেক সময় দেখবে গোল্ডেন ফাইবার বলতে আমরা কোন শস্যকে বুঝি, এরকম প্রশ্ন দেয়। ক্যাশ ক্রপ বলতে কোন ফসলগুলোকে বুঝি, এরকম প্রশ্ন দেয়। তার জন্য এই ফসলগুলোর নামগুলো দেওয়া আছে। এবার শুধু বাংলা পড়ে গেলে, সাপোজ অন্য এমন একটা পরীক্ষা দিতে যাচ্ছ, যদি বলো যে না শুধু আমি ফুড এসআই আমার টার্গেট, তাহলে পড়ো, আমার সেই ক্ষেত্রে কোনো সাজেশন নেই। কিন্তু আমার সাজেশনটা হচ্ছে যদি আদার্স কোনো পরীক্ষা দিতে চাও, কষ্ট করে পড়াশোনা যখন করছো, আদার্স পরীক্ষাও দেবে আশা করি, তো তখন এই যে বাগিচা ফসল বাংলাটায় আছে, এই বাগিচা ফসলের ইংলিশটা যখন থাকবে প্ল্যান্টেশন ক্রপস, তুমি মানেই বুঝতে পারবে না।
মানে প্ল্যান্টেশন ক্রপসটা যদি তুমি না জেনে যাও যে বাগিচা ফসলের ইংলিশ টার্ম প্ল্যান্টেশন ক্রপস, তাহলে মানে বুঝতে পারবে না। আমি তো তোমাদের বোঝানোর জন্য আছি, আমার সাথে সবকিছু শেয়ার করো না, ক্লাসে বলো যে ম্যাডাম এইটার একটু বাংলাটা বলে দিন, ওটার একটু ইংলিশটা বলে দিন, ঠিক আছে? ক্লাসের পর যখন জিজ্ঞেস করি বুঝতে পেরেছো কিনা, তখন বলো যে ম্যাডাম ওইটা একটু, এইটা আরেকটা বাংলায় দিয়ে দেবেন, বা বাংলায় আছে ম্যাডাম ওটা একটু ইংলিশে দিয়ে দেবেন, তাহলে পড়তে সুবিধা হয়। আমার সাথে সবকিছু শেয়ার করো, এরকম আমার সাথে শেয়ার করলে তো অসুবিধা নেই, বরং আমি বুঝতে পারবো, ঠিক আছে? তো এইগুলো, এই পার্টগুলো রয়েছে, পড়ে নেবে। এরপরে দেখো রয়েছে যেগুলো আমাদের ওই যে খারিফ শস্য, রবি শস্য, যেগুলো ক্রপিং টাইম, যেটা আমরা কালকে ইংলিশে পড়েছিলাম, সেটাই পুরোটা বাংলায় আছে, যে কখন আমাদের শুরু হয় চাষ, কখন আমাদের শেষ হয়, যেটা আমরা কালকে ইংলিশে পড়েছিলাম। তাহলে কালকে যতটুকু পার্ট আমরা ইংলিশে পড়েছিলাম, এবং তার সাথে এই কাল্টিভেশন, এগ্রিকালচারাল টাইপ, এবং তার সাথে আমাদের এই গবেষণাগার, এগুলো সবই বাংলায় পেয়ে গেলে। অসুবিধা আছে বলো তো? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? বলো, এইটুকু সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ ম্যাম, কোনো কোনো সমস্যা নেই। সমস্যা নেই তো? এইটুকু পড়তে পারবে তো? এই বাংলাটাই হ্যাঁ ম্যাম। না না, কোনো সমস্যা আচ্ছা, নেই। এইটুকু পড়ে নিলে। আচ্ছা, এইবার দেখো আগের দিন কালকে যেটা করেছিলাম সেটাতে চলে যাই, যেখানে কিছু টাইপ অফ ফার্মিং ছিল, যেটা আমি তোমাদেরকে বোঝাবো বলেছিলাম, ঠিক আছে? তো টাইপ অফ ফার্মিং এর ক্ষেত্রে এখানে অনেক ক্যারেক্টারিস্টিক্স গুলো লেখা আছে, মোটামুটি শর্টে আপাতত ফুড এসআইয়ের জন্য যেগুলো আমরা মনে রাখবো, সেইটুকু আমি টাইপ তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? ফার্মিং টাইপ, দেখো ফার্মিং টাইপ মানে হচ্ছে কাল্টিভেশনের টাইপ, মানে বিভিন্ন কি কি ধরনের কাল্টিভেশন আমরা মোটামুটি করে থাকি, ঠিক আছে? ভারতে আমাদের কি কি ধরনের কাল্টিভেশন হয়ে থাকে মোটামুটি। আচ্ছা, মেইন যে কাল্টিভেশনটা হয়ে থাকে তাকে আমরা বলি সাবসিস্টেন্স ফার্মিং। দুটো সাবসিস্টেন্স আছে, দেখো এখানে একটা সাবসিস্টেন্স আছে, আর এখানে আরেকটা সাবসিস্টেন্স আছে, যেটা হচ্ছে একটা ইন্টেন্সিভ, একটা প্রিমিটিভ। আচ্ছা, প্রিমিটিভ মানে হচ্ছে পুরনো পদ্ধতি, আর ইন্টেন্সিভ মানে হচ্ছে নতুন পদ্ধতি, ঠিক আছে? আর সাবসিস্টেন্সের বাংলা যদি আমরা বলি, তাহলে এই যে বাংলাগুলো যখন বলছি একটু পাশে লিখে রাখো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই সাবসিস্টেন্সের বাংলাটা যখন আমরা যদি বলি, তাহলে আমরা বলবো 3-4 রকমের বাংলা হয়। একটা হচ্ছে জীবিকা নির্ভর কৃষি পদ্ধতি, বা নিবিড় কৃষি পদ্ধতি, বা প্রগাঢ় কৃষি পদ্ধতি। তিনটে বললাম, দেখো একটা হচ্ছে জীবিকা নির্ভর কৃষি পদ্ধতি, আরেকটা হচ্ছে আমাদের নিবিড় কৃষি পদ্ধতি, বা আরেকটা হচ্ছে আমাদের প্রগাঢ় কৃষি পদ্ধতি। ইংলিশটা কি বলছি? সাবসিস্টেন্স ফার্মিং। তার দুটো পার্ট করেছি, একটা প্রিমিটিভ, একটা ইন্টেন্সিভ। প্রিমিটিভ মানে হচ্ছে পুরনো পদ্ধতি যারা ইউজ করে, আর ইন্টেন্সিভ মানে নতুন পদ্ধতি যারা ইউজ করে। তাহলে ভারতের প্রধানতম চাষের পদ্ধতি হচ্ছে আমাদের কিন্তু সাবসিস্টেন্স ফার্মিং। প্রিমিটিভ ইনসেন্টিভটা আমরা পড়ে আসছি। প্রথমে আমরা যেটা মনে রাখবো, ভারতে চাষের মূল পদ্ধতি হচ্ছে সাবসিস্টেন্স ফার্মিং, যেটাকে আমরা বাংলায় কি বলছি? জীবিকা নির্ভর কৃষি, বা জীবিকা নির্ভর কৃষি পদ্ধতি, বা নিবিড় কৃষি পদ্ধতি, বা প্রগাঢ় কৃষি পদ্ধতি। এটা লিখে রাখো, সঙ্গে সঙ্গে একটা খাতা পেন নিয়ে বসবে একটুখানি, এটা লিখে রাখো, তাহলেই আর দেখবে পরে পড়তে অসুবিধা হবে না। এটা হচ্ছে জীবিকা নির্ভর। আচ্ছা, এবার এই পদ্ধতিটা কিরকম একটুখানি বলি। যে সমস্ত চাষিরা এই পদ্ধতিটা ইউজ করে, তারা খুব একটা ইকোনমিক্যালি হাই হয় না, ঠিক আছে? তারা ইকোনমিক্যালি মোটামুটি লো ধরা হয়, এবং তাদেরকে আমরা প্রান্তিক চাষি বা মার্জিনাল ফার্মার হিসাবে বলে থাকি। প্রান্তিক চাষির নাম হয়তো আশা করি শুনেছো। তো তাদেরকে আমরা কি বলে থাকি? প্রান্তিক চাষি বা মার্জিনাল ফার্মার, ঠিক আছে? তারা
খুব বেশি ইকোনমিক্যালি হাই হয় না বলে তারা খুব একটা এক্সপেরিমেন্ট কাল্টিভেশনে যায় না। মানে কি, ধরো তাদের দাদুর আমল থেকে ধান চাষ হয়ে আসছে, তো নাতিও ধানই চাষ করছে, মানে অন্য ফসল চাষ করলে যে প্রোডাকশনটা ভালো হতে পারে কিনা সেই রিস্কে তারা যায় না, কারণ বাই চান্স যদি লস হয় তখন তাদের ইকোনমিক কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। এবং তারা খুব কম দামি ফার্টিলাইজার ইউজ করে, যতটা না ইউজ না করলে হয় চেষ্টা করে সেটা করার। অথবা তারা যেটা করে জলসেচটা নিজেরাই করে, মানে ধরো জলসেচ করতে গেলে আমাদের অনেক সময় পাম্প থেকে বা স্যালো ওয়াটার থেকে ভাড়া নিয়ে জলসেচ করতে হয়, কিন্তু হয়তো তারা সেই প্রসেসটা করলে বেশি টাকা খরচা হবে বলে তারা নিজেরাই হয়তো দেখলে পাশের খাল থেকে ডিঙি নৌকা করে জলসেচ করছে। এবং চাষ করতে গেলে বেশ কিছু লেবার লাগে, ধরো ফসল লাগাতে গেলে ফসল কাটতে গেলে প্রচুর লেবার লাগে, তো সেই লেবার গুলোকেও তারা কি করে, চেষ্টা করে বাড়ির যতগুলো ফ্যামিলি মেম্বার আছে সেই ফ্যামিলি মেম্বার গুলোকে ইনভলভ করে, মানে ধরো বাড়িতে যদি অনেকগুলো ছেলেরা থাকে তারা গিয়ে কেউ জলসেচ করে দিচ্ছে, কেউ মাটিটাতে আল কাটছে, কেউ হয়তো ধান গাছগুলোকে লাগাচ্ছে, এরকম কাজ করে। আবার যখন ফসল উঠলো তখন দেখবে বাড়ির মহিলারা ওই ধানগুলোকে ঝাড়তে শুরু করলো, ঠিক আছে, মানে ধান ঝাড়লো। শীতকালে দেখবে আলু যখন ওঠে, ছোট আলুগুলোকে ছোট ছোট করে বাড়ির মহিলারা কেটে আলুর বীজ তৈরি করে, সেগুলোকে আবার বাড়ির ছেলেরাই মাঠে গিয়ে লাগিয়ে দিয়ে আসে, মানে যতটা লেবার কস্ট কমানো যায়। এবার তারা যে ফসলটা প্রোডাকশন করলো সেই ফসলটা আগে তারা দেখে নেবে তাদের খেতে কতটা লাগবে। মানে ধরো সাপোজ 5 বিঘে জমি আছে, তো 5 বিঘে জমিতে তারা ধান চাষ করলো, করে আগে দেখে নেবে সারা বছর তাদের খেতে কতটা লাগবে, বাদ বাকি যদি এক্সট্রা থাকে তখন তারা সেটা মার্কেটে সেল করবে। মানে আগে তারা নিজেদের ফ্যামিলির খাবার জন্য চাষটা করে। সেই জন্য এই সাবসিস্টেন্স ফার্মিং এ শুধুমাত্র কোন ক্রপসই চাষ হয়, ফুড ক্রপস, বা যেগুলোকে আমরা কি বলি খাদ্য শস্য, ফুড ক্রপস বা খাদ্য শস্যই এখানে কি হয়, চাষ হয়। আলাদা কোনো রকমের ক্রপস তারা কাল্টিভেশন করতে চায় না। এবং এই ফুড ক্রপস কাল্টিভেশন করার পরে যতটুকু নিজেদের খাবার লাগবে সেটা রেখে তারপরে বাকিটা তারা মার্কেটে সেল করে। এই পদ্ধতিটায় যে চাষ করা হয় তাকে আমরা বলি সাবসিস্টেন্স ফার্মিং। এটা হচ্ছে ভারতের এগ্রিকালচারের সব থেকে বেশি এই পদ্ধতিটাই ইউজ করা হয়, সব থেকে বেশি এই পদ্ধতিটা ইউজ করা হয়, এই সাবসিস্টেন্স ফার্মিংটা। বাংলায় এটাকে আমরা জীবিকা নির্ভর কেন বলছি, দেখো ওই যে ফ্যামিলিটার পুরো অকুপেশনটাই ডিপেন্ড করছে কার উপরে, এই চাষের উপরে, তাই আমরা এটাকে বাংলায় বলছি জীবিকা নির্ভর কৃষি পদ্ধতি। কি ধরনের কৃষকরা এই চাষটা করছে, মার্জিনাল ফার্মার বা প্রান্তিক চাষি। ইংলিশ বাংলা দুটো নামই মনে রাখবে, কারণ মার্জিনাল ফার্মারটাও বাংলা করে পরীক্ষাতে দিয়ে দেয়, সবসময় যে প্রান্তিক চাষিটাই দেয় সেটা নয়। মার্জিনাল মার্জিনাল ফার্মার বা প্রান্তিক চাষিরা এটা কি করছে, কাল্টিভেশন করছে, তাদের কাছে খুব একটা ইকোনমিক কন্ডিশন হাই থাকে না, এটা মাথায় রাখবে। আচ্ছা, আরো দুটো কি নাম বললাম, জীবিকা নির্ভর ছাড়াও আরো দুটো নাম বলেছি, কি কি, একটা হচ্ছে প্রগাঢ় কৃষি আর একটা হচ্ছে নিবিড় কৃষি। আচ্ছা, প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষি নাম দেওয়ার কারণ হচ্ছে যে সমস্ত জায়গায় পপুলেশন ডেনসিটি খুব বেশি থাকে, পপুলেশন ডেনসিটি খুব বেশি, ফলে প্রত্যেক কৃষকের আন্ডারে খুব বেশি পরিমাণ জমি থাকে না। প্রত্যেক, আচ্ছা একটা ভুল হয়ে গেছে, 1 মিনিট, এই ইগনোরটা করতে ভুলে গেছি গো। তোমাদের রেকর্ডিংটা প্রথমে দেখতে হেজি লাগবে। আচ্ছা, তো কি দেখতে পাই আমরা, যে
যেসব জায়গায় পপুলেশন ডেনসিটি খুব বেশি, তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকের আন্ডারে খুব বেশি পরিমাণ জমি থাকছে না, খুব কম পরিমাণ জমি ওখানে থাকছে। ঠিক আছে, মানে এক একজনের আন্ডারে, মার্জিনাল ফার্মারদের আন্ডারে 5 থেকে 20-25 বিঘা জমি থাকতে পারে। তো যেহেতু পপুলেশন ডেনসিটি হাই, তাই সেখানে চাষের কাল্টিভেশনের একটা হিউজ প্রেসার থাকে। সেই কারণেই আমরা একে প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষি বলে থাকি। আর এই কৃষি পদ্ধতিতে তাহলে কি প্রোডাকশন হচ্ছে? মেনলি ফুড ক্রপস। ফুড ক্রপস মানে ধান, গম, আখ, মিলেটস, এই ধরনের যে সমস্ত খাদ্যশস্য সেগুলো চাষ করা হচ্ছে। যখন আমরা পুরনো পদ্ধতি ইউজ করছি, পুরনো পদ্ধতি মানে ধরো সেই লাঙল, গরুর গাড়ি, মানে নতুন কোনো ইনস্ট্রুমেন্ট বা উন্নত কোনো সার, এগুলো আমরা ইউজ করছি না। যখন পুরনো পদ্ধতি ইউজ করছি তখন তাকে আমরা বলছি প্রিমিটিভ সাবসিস্টেন্স। আর যখন আমরা নতুন পদ্ধতি, যেমন ধরো ট্রাক্টর, হারভেস্টার, হাই ডেভেলপিং ফার্টিলাইজার, মানে খুব উন্নত বীজ, উন্নত সিডস, এইগুলো আমরা চাষ করছি, তখন আমরা তাকে কি বলছি? ইন্টেন্সিভ সাবসিস্টেন্স। তার মানে ইন্টেন্সিভ মানে মনে রাখবে উন্নত পদ্ধতি, আর প্রিমিটিভ মানে মনে রাখবে যেখানে পুরনো পদ্ধতিটা ইউজ করা হয় সেটাকেই আমরা বলি প্রিমিটিভ। ওকে, তাহলে ভারতের প্রধান কৃষি পদ্ধতি কোনটা বলবো? বলো, ভারতের প্রধান কৃষি পদ্ধতি কোনটা? প্রিমিটিভ সাবসিস্টেন্স। শুধু সাবসিস্টেন্স বলবে, প্রিমিটিভটা ইউজ করবে না। ঠিক আছে, যখন আমরা বলবো ভারতের প্রধান কৃষি পদ্ধতি কোনটা, বলবে সাবসিস্টেন্স ফার্মিং, বাংলায় হচ্ছে জীবিকা নির্ভর কৃষি পদ্ধতি বা নিবিড় কৃষি পদ্ধতি বা প্রগাঢ় কৃষি পদ্ধতি। এবার যদি বলে যে সাবসিস্টেন্সের কোনটা, তখন বলবে ইন্টেন্সিভ। সাবসিস্টেন্সের ইনার পার্ট দিলে তখন বলবে ইন্টেন্সিভ, কারণ প্রিমিটিভটা এখন আমরা আর খুব একটা ইউজ করি না। এবং ইন্টেন্সিভের তলায় দেখো যেটা অ্যারো দিয়ে লেখা আছে, যে যেটা আমি বললাম, যে এরিয়া অফ হাই পপুলেশন প্রেসার অন দ্য ল্যান্ড, মানে যেখানে পপুলেশন ডেনসিটি, মানুষের জনঘনত্ব খুব বেশি এবং জমির কম, মানে মানুষের থেকে জমির পরিমাণ কম, তাহলে এগ্রিকালচারাল ল্যান্ডের পরিমাণ কম, তাহলে প্রত্যেকটা কৃষকের আন্ডারে কম পরিমাণ করে জমি থাকে, তাকেই আমরা বলছি নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি পদ্ধতি। এবং সেটাকেই আমরা নতুন পদ্ধতি যখন ইউজ করছি, নতুন টেকনোলজি ইউজ করছি, তখন তাকে আমরা বলছি ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং। এটাই বর্তমানে ভারতের সব থেকে বেশি ব্যবহৃত কৃষি পদ্ধতি। প্রিমিটিভ যেটা ছিল সেটাকে অ্যাকচুয়ালি কি বলা হতো দেখো, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার, বা যেটাকে শিফটিং কাল্টিভেশন আমরা বলতাম, বা তোমরা যেটা নাম শুনেছো ঝুম কাল্টিভেশন। আশা করি ঝুম কাল্টিভেশনের নাম প্রত্যেকে শুনেছো। এই ঝুম কাল্টিভেশনকে আমরা বলতাম শিফটিং কাল্টিভেশন বা স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন। কারণ তা এই পদ্ধতিটা মোটামুটি ইউজ করে যারা ট্রাইবাল বা যাযাবর হয়, তারা যেখানে যেখানে থাকে, কোথায় কোথায় থাকে, ধরো কোনো মাউন্টেনিয়াস জোনে বা কোনো ফরেস্টে বা কোনো মালভূমি অঞ্চলে, তো সেখানে তারা চাষ করার জন্য প্রথমে ওই ফরেস্ট ল্যান্ডটাকে কেটে পুড়িয়ে ফেলে। পুড়িয়ে ফেলে কেন না, গাছের শেকড়গুলো যাতে মাটির তলা পর্যন্ত না থাকে। তো পুড়িয়ে ফেলার পরে যে ছাইটা পায় সেটা তারা রেখে দেয় চাষের সময় ফার্টিলাইজার হিসাবে ইউজ করার জন্য। ঠিক আছে, এবার দীর্ঘদিন তারা চাষ করছে, কিন্তু তারা চাষটা কোন পদ্ধতিতে করছে? প্রিমিটিভ। প্রিমিটিভ মানে হচ্ছে ওল্ড পদ্ধতি। ওল্ড, ওল্ড মানে কি, তাদের কাছে কোনো ট্রাক্টর নেই, কোনো উন্নত ফার্টিলাইজার নেই, কোনো উন্নত বীজ নেই, কিছু নেই। তারা একদম পুরনো ম্যানুয়াল পদ্ধতি ইউজ করে চাষটা করছে, ফলে খুব বেশি দিন ভালো করে ফসল প্রোডাকশন হয় না। কিছুদিন 5-6 বছর পরই দেখা যায় ওই জায়গাটা থেকে আর
ক্রপস প্রোডাকশন হচ্ছে না, তখন ওরা ওই জায়গাটা ছেড়ে দিয়ে আবার অন্য একটা জায়গায় চলে গিয়ে বসতি স্থাপন করে এবং সেখানে এই সেম পদ্ধতিতে আবার চাষ শুরু করে। তো এটাকে আমরা ঝুম চাষ বলি নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে, এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে শিফট করে বলে আমরা তাকে বলি শিফটিং কাল্টিভেশন। ইংলিশে বলি শিফটিং কাল্টিভেশন, বাংলায় বলি স্থানান্তর কৃষি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কি করছে, শিফট করছে। নর্থ ইস্ট ইন্ডিয়াতে এর নাম ছিল ঝুম কাল্টিভেশন, এবং এটাকে পুড়িয়ে ফেলে বলে আরেকটা ইংলিশ টার্ম কি বলা হয়, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার। এই যে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বা ধরো এই যে শিফটিং কাল্টিভেশন, এগুলো অনেক সময় কি করে জানো, বাংলা স্পেলিং করেই দিয়ে দেয়, মানে স্থানান্তর কৃষিটা পরীক্ষায় দিল না, শিফটিংটাই বাংলায় স্পেলিং করে দিয়ে দিল। এটা আমি দেখেছি পরীক্ষাতে আসতে, তাই দুটো টার্মই মোটামুটি জেনে রাখো। আচ্ছা, এই পদ্ধতিটা এখন সরকারিভাবে বন্ধ আছে, কারণ সরকার থেকে বলা হয়েছে এই পদ্ধতিতে চাষ করলে প্রচুর পরিমাণে মাটির ক্ষয় হয়, বনভূমি ধ্বংস হয়ে যায়, পরিবেশের ক্ষতি হয়, তাই সরকারিভাবে এখন এটা লিগালি বন্ধ আছে, বাট ইললিগালি করা হয়। কোথায় কোথায় করা হতো মেনলি এই ঝুম কাল্টিভেশন বা শিফটিং কাল্টিভেশন, মেনলি আমাদের ইস্টার্ন ইন্ডিয়া, মানে উত্তর পূর্ব ভারত, মানে ধরো অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, এগুলো কিন্তু সব তোমাদের নোটে দেওয়া থাকবে। মণিপুর, মিজোরাম, আসাম, কি আসামের কিছু অঞ্চল, মেঘালয়, এই জায়গাগুলোতে মেনলি করা হতো, সেখানেই এই ঝুম চাষ বলা হয়। এছাড়া উড়িষ্যার যে পূর্বঘাট পর্বতমালা রয়েছে সেখানেও কিন্তু অল্প কিছু এই ঝুম চাষ করা হতো। হতো কথাটা কেন বলছি, যেহেতু এখন লিগালি বন্ধ আছে, ঠিক আছে। তাহলে কোথায় কোথায় প্র্যাকটিস করা হতো, এটা 2-3 বার পরীক্ষাতে এসেছে, তাহলে এক কথায় আমরা কি বলবো, যে স্ল্যাশ এন্ড বার্ন কাল্টিভেশন মানেই হচ্ছে স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন বা ঝুম চাষ। যেটা আমাদের কোথায় কোথায় প্র্যাকটিস করা হতো সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন ইন্ডিয়া বা আমাদের ইস্টার্ন ঘাটের যে প্লেটো রয়েছে বা উড়িষ্যাতে ইস্টার্ন ঘাটের যে অংশ রয়েছে সেখানে করা হতো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে বা ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু কোনোদিন এই চাষ করা হয়নি। এইটা উল্লেখ করে তোমাদের বলে দিচ্ছি, কারণ পুলিশের কোনো একটা পরীক্ষাতেই প্রশ্নটা এসেছিল যে ঝুম চাষ নিম্নলিখিত কোন জায়গায় করা হতো, তো সেখানে পশ্চিমবঙ্গের মালভূমি, ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমি, এরকম ছত্তিশগড়ের মালভূমি, এরকম করে অপশন ছিল, এবং উড়িষ্যার ইস্টার্ন ঘাট এরকম অপশন ছিল। তো সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পশ্চিমবঙ্গের মালভূমি আনসার করেছিল, বাট না, পশ্চিমবঙ্গের মালভূমি এবং ঝাড়খণ্ডের মালভূমি যেহেতু ফুল অফ মিনারেলস রয়েছে, মানে খনিজ পদার্থের প্রাচুর্য, তাই সেখানে চাষবাস খুব একটা করা হয় না। আনসার ওখানে হয়েছিল পূর্ব ঘাটের যে অংশ উড়িষ্যাতে রয়েছে সেখানে চাষ করা হতো, আর আমাদের নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে চাষ করা হতো। তাহলে আমরা এখান থেকে মোটামুটি দুটো টাইপ পেলাম। মেন টাইপ হচ্ছে সাবসিস্টেন্স, তারই একটা প্রিমিটিভ যে পার্ট সেটাকে আমরা বলছি ঝুম চাষ বা স্ল্যাশ এন্ড বার্ন কাল্টিভেশন, আর নিউ যে পার্ট সেটাকে আমরা বলছি ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং, যেটা বর্তমানে ভারতের সর্বাধিক প্রচলিত ফার্মিং। কি ধরনের চাষিরা এই পদ্ধতিটা ইউজ করে, মার্জিনাল ফার্মার বা প্রান্তিক চাষিরা। আর এই ঝুম চাষের পদ্ধতি কারা ব্যবহার করে, যারা ট্রাইবাল হয় বা যারা যাযাবর হয়, উপজাতি বা যাযাবর শ্রেণীর লোকেরা। ওকে, আচ্ছা বলো এই অবধি বোঝা গেছে প্রত্যেকের? কোনো প্রশ্ন আছে? এই অবধি কি সবার বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? তাহলে পরের পার্টটাতে যাচ্ছি, সেটা হচ্ছে কমার্শিয়াল ফার্মিং। কমার্শিয়াল ফার্মিং মানে কি, যেখানে আমরা ফুড ক্রপস ছাড়া বাকি ক্রপস গুলো কাল্টিভেশন করছি। বাকি ক্রপস মানে কি, ধরো জুট, কটন, চা, কফি, রাবার, এই ধরনের ক্রপস গুলো আমরা যখন কাল্টিভেশন করি তাকে আমরা বলি কমার্শিয়াল ফার্মিং বা কমার্শিয়াল কৃষি পদ্ধতি। এই পদ্ধতির মেন পদ্ধতি হচ্ছে প্ল্যান্টেশন ফার্মিং,
যেটাকে বাংলায় আমরা বলি বাগিচা কৃষি পদ্ধতি। বাগিচা কৃষি পদ্ধতি, বাগিচা কৃষি পদ্ধতি, কেমন হয়ে গেল লেখাটা, বাগিচা কৃষি পদ্ধতি বাংলাটা। আচ্ছা, এর ডেফিনেশন বা পদ্ধতি যদি আমরা বলি কি বলবো, দেখো দুটো ডেফিনেশন বলতে পারি। মূলত বাগিচা কৃষি পদ্ধতিগুলো আমরা যেটা দেখি ম্যাক্সিমামই পাহাড়ের গায়ে ধাপ কেটে বাগান তৈরি করে চাষ করা হয়, ঠিক আছে। এছাড়া এই কৃষি পদ্ধতিতে যে সমস্ত ফসলের আমরা চাষ করি সেই ফসলগুলোকে একবার গাছ লাগালে সেখান থেকে আমরা বহু বছর ফলন পাই। যেমন ধরো একবার চা গাছ রোপণ করলে সেখান থেকে আমরা বহু বছর চা পাতা তুলতে পারি, বারবার প্রত্যেক বছর চা গাছ লাগাতে হয় না। কিন্তু তুমি সাবসিস্টেন্স ফার্মিং এ যদি দেখো, এখানে আমরা ধান চাষ করছি, ধান বছরে আমরা দুবার তিনবার চাষ করতে পারি, কিন্তু প্রত্যেকবারই নতুন নতুন গাছ লাগাতে হয় এবং ফসলটা হয়ে গেলে গাছগুলোকে কেটে ফেলা হয়। বাট এই বাগিচা কৃষিতে আমরা ধরো চা, কফি, রাবার, তারপরে ধরো কোকোনাট, এই ধরনের যে চাষগুলো আমরা করি সেগুলোতে কি হয়, একবার গাছ লাগালে, মানে ধরো একটা চা গাছ যদি আমরা একবার লাগাই সেখান থেকে ভালো 10 বছর চা পাতা পাবো, মানে শুধু টি লিফ পাবো 10 বছর ধরে। শুধু ট্রিম করতে হয়, আমরা যেমন চুল কাটি, ছাঁটি প্রত্যেক মাসে বা 2 মাস অন্তর, ওদের গাছগুলোকে কি করতে হয়, ছাঁটতে হয়, সেটাকে বলা হয় ট্রিম করা। বাট নতুন করে গাছ লাগাতে হয় না। তো এইটাকেই আমরা বলি প্ল্যান্টেশন ফার্মিং বা বাগিচা কৃষি পদ্ধতি। বাগিচা কৃষি পদ্ধতিতে মোটামুটি যে ক্রপস গুলো আমরা ভারতে চাষ করি সেগুলো আমরা মেনলি কি কি করি দেখো, চা, কফি, রাবার, সিংকনা, এইগুলোকে আমরা মোটামুটি করি। আর একটা ব্যতিক্রম এক্সাম্পল হচ্ছে ব্যানানা। কলা গাছ কার বাড়িতে আছে বলো তো, তোমাদের কারোর বাড়িতে বা আশেপাশে আছে? ম্যাম আমার আমাদের বাড়িতে বাড়িতে আছে। আছে ম্যাম। আচ্ছা, কলা গাছ কি একবার ফল দিয়ে তারপরে ওই গাছটা থেকে আবার ফল পাওয়া যায় না কেটে ফেলতে হয়? না, ম্যাম পাওয়া না যায় না। না 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 পাওয়া যায় না, তাই তো, কেটে ফেলতে হয়। তো কারণ হচ্ছে কলা গাছকে, হ্যাঁ, কোনো ফল দেয় না। হ্যাঁ একদম ঠিক, ফল দেয় না। তো সেই জন্য কলা গাছকে আমরা এখানে ব্যতিক্রম এক্সাম্পল কেন বলছি দেখো, কলা গাছ একবার ফল দিয়ে হয় গাছটাকে কেটে ফেললে সেখান থেকে আপনা থেকে নিজে গাছ বেরিয়ে যায়, না হলে আর ফল দেয় না। তো এইটা হচ্ছে কলা গাছের একটা বৈশিষ্ট্য। কিন্তু কলা গাছকে আমরা নতুন করে লাগাতে হয় না, মানে আমরা কলা গাছটাকে যদি একবার ফল দেওয়ার পর কেটে ফেলি ওই গুড়ি থেকে আবার নিজে থেকে গাছ হয়ে যায়, নতুন করে কলা গাছটাকে আবার প্ল্যান্টেশন করতে হয় না। তাই কলা বা ব্যানানাকে আমরা বাগিচা কৃষির ব্যতিক্রম উদাহরণ হিসাবে বলে থাকি। এছাড়া মোটামুটি ধরো চা, কফি, রাবার, সিংকনা, এই কোকোনাট মানে নারকোল, এগুলোকে আমরা প্ল্যান্টেশন ফার্মিং বা বাগিচা কৃষির উৎপাদিত ফসল বলতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে এই সব ফসলগুলোই, এই সব ক্রপস গুলোই আমাদের ভারতের অর্থকরী ফসল, মানে ক্যাশ ক্রপ। মানে আমরা যত বাগিচা ফসল দেখতে পাই সেই সবগুলোই হচ্ছে আমাদের ভারতে ক্যাশ ক্রপ বা অর্থকরী ফসল, মানে সেগুলোকে আমরা বিদেশের বাজারে বিক্রি করে প্রচুর অর্থ ইনকাম করি। ওকে, তাহলে আমরা এখানে মেনলি তিনটে টাইপ পড়লাম। একটা প্রধান টাইপ কি পড়েছি, সাবসিস্টেন্স। সাবসিস্টেন্সটা হচ্ছে আমাদের মেন টাইপ। সাবসিস্টেন্সের দুটো পার্ট, নতুনটা ইন্টেন্সিভ যেটা আমরা ভারতে এখন প্রধান ব্যবহার করি। পুরনো পদ্ধতিটা হচ্ছে প্রিমিটিভ, যার আন্ডারে রয়েছে ঝুম চাষ, যেটা এখন লিগালি বন্ধ আছে। আর একটা হচ্ছে কমার্শিয়াল ফার্মিং। কমার্শিয়াল ফার্মিং এর মধ্যেই পড়ছে আমাদের প্ল্যান্টেশন ফার্মিং। তো এই কটা পদ্ধতিতে আমরা ভারতে চাষ করে থাকি। এবং যারা চাষ করেন তাদেরকে আমরা কি বলি, কৃষক বা ফার্মার। তো আমরা ভারতে মেনলি 3 ধরনের ফার্মার দেখতে পাই। তার মধ্যে একটা ফার্মারের নাম অলরেডি আমরা বলেছি, সেটা হচ্ছে মার্জিনাল ফার্মার। মার্জিনাল ফার্মার ছাড়া আর যে ধরনের ফার্মার রয়েছে যে তাদের হচ্ছে বিগ ফার্মার বা স্মল ফার্মার, এই দুটো আমরা বলি।
তো বিগ ফার্মার মানে হচ্ছে ধরো পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, গুজরাট, মহারাষ্ট্র, মানে যেখানে মেন কাল্টিভেশনটাই ওদের অকুপেশন, সেখানে যে সমস্ত কৃষকদের দেখতে পাই তাদের আন্ডারে 50 থেকে 60 বিঘার বেশি জমি থাকে বা 100 বিঘার বেশি জমি থাকে, তাদেরকে আমরা বিগ ফার্মার বলি। এই বিগ ফার্মাররা যে লেবারদের কাজে লাগিয়ে চাষটা করে, অত জমি তো আর নিজেরা চাষ করতে পারবে না, তারা প্রচুর লেবারকে কাজে লাগায় চাষ করার জন্য। যে লেবাররা চাষ করে তাদের নিজস্ব কোনো জমি থাকে না, তারা ওই বিগ ফার্মারের কাছ থেকে কিছু ভাগ নেয়, মানে উৎপাদিত ফসলের কিছু ভাগ বা টোটাল ইনকামের কিছু ভাগ নিয়ে সেই শর্তে চুক্তিবদ্ধ হয়ে তারা চাষটা করে। তাই তাদেরকে আমরা বলি স্মল ফার্মার বা ভাগ চাষি। স্মল ফার্মারের বাংলা যদি বলো তাহলে হচ্ছে ভাগ চাষি আমরা বলতে পারি। তাহলে যে সমস্ত রাজ্যগুলোতে আমরা বিগ ফার্মার দেখতে পাই সেখানেই কিন্তু আমরা স্মল ফার্মার বা ভাগ চাষিদেরও দেখতে পাই। বিগ ফার্মারের বাংলা যদি আমরা বলি কি বলতে পারি, জোতদার বা বর্গাদার, এটা বলতে পারো। এখন তার জমিদার বলতে পারি না, সেই জন্য জোতদার বা বর্গাদার বলতে পারো। তো এই 3 ধরনের চাষি আমরা দেখতে পাই, বিগ, স্মল এবং এখানে দেখো লেখা আছে মার্জিনাল। এদের মধ্যে বলো তো, তোমরাই বলো তো, সব থেকে বেশি কোন ধরনের কৃষক ভারতে রয়েছে? এই 3টে টাইপের মধ্যে মার্জিনাল ওয়ার্কার। মার্জিনাল ফার্মার, এবং পশ্চিমবঙ্গেও আমরা এই মার্জিনাল ফার্মার বা প্রান্তিক চাষির সংখ্যাই কিন্তু বেশি দেখতে পাই। আর ভারতে তাহলে কোন টাইপটা আমরা বেশি চাষ করছি? কোনটা? সাবস্টেন্সিভ। সাবসিস্টেন্স। জীবিকাকে স্যার। হ্যাঁ, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স বলতে পারি ম্যাম বা জীবিকা বলতে পারি, জীবিকা নির্ভর, রাইট, জীবিকা নির্ভর বলতে পারো। ঠিক আছে, বলো এবার কার কি জিজ্ঞাসা আছে বলো তো। এই পার্টটা থেকে মোটামুটি আমাদের কাল্টিভেশনের টাইপ কমপ্লিট। বলো। ম্যাম বলছি যে আফিং তো কমার্শিয়াল ফার্মিং এর মধ্যে পড়ছে, তো আফিংকে কেন ব্যান করা হয়েছে? আফিং থেকে তো নেশার জিনিস তৈরি করা হয়, তার জন্য ব্যান করা হয়েছে। নেশার জিনিসটা তো মদও তো ম্যাম নেশা, তো মদের বড় বড় লাইসেন্স দেওয়া হচ্ছে। সেটা তো তোমাকে মমতাকে বা মোদী সরকারকে জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, ওরা সরকারকে জিজ্ঞেস করতে হবে কেন করতে দেওয়া হয়েছে। আফিমের বীজ থেকে আমাদের ম্যাম পোস্ত প্রোডাকশন করতাম, পোস্ত। তো পোস্ত এখন ওই জন্য চাষ করাটা ইল্লিগাল হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি পোস্তর বীজ থেকে আফিম তৈরি হয়, মানে উল্টো বললাম, মানে পোস্ত চাষ করাটা আমাদের এখন ব্যান। কারণ ওই কিছু কিছু জায়গায় পোস্ত চাষ করতে গেলে লাইসেন্স নিয়ে চাষ করতে হয়, ওই আফিম থেকে নেশার জিনিস তৈরি হয় তাই। ঠিক আছে, আচ্ছা বলো, শুভশ্রী বলছিলে মনে হয়। ম্যাম বলছি কি যে মানে ওই যে ধান, তারপরে পাট, তারপরে ডাল, এইগুলোতে কোন স্টেট ফার্স্ট আর কোন স্টেট সেকেন্ড, এই লিস্টটা যদি একটু দিয়ে দেন বাবু তাহলে একটু এটা ভালো হয়। হচ্ছে মানে এগুলো তো সবসময় চেঞ্জ থাকে আমি এটা আমি বলতেই যাচ্ছিলাম যে এই পার্টটা পড়তে হবে, কিন্তু এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পার্ট, কারণ এটা প্রত্যেক বছর চেঞ্জ হয়। ঠিক আছে, শুধু এটা নয়, দুটো জিনিস পড়তে হবে, মানে এই ক্রপস প্রোডাকশন স্টেট এবং খনিজ সম্পদ প্রোডাকশন স্টেট গুলো, মানে কয়লা, পেট্রোল, ম্যাঙ্গানিজ, বক্সাইট, এইগুলোর প্রোডাকশন ও ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে করে স্টেট, আর এই ক্রপ প্রোডাকশন 3টে করে স্টেট, ফার্স্ট সেকেন্ড থার্ড, এইগুলো পড়তে হবে। কিন্তু এটা টোটালি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক, কারণ এটা প্রত্যেক বছর চেঞ্জ হয়। তোমরা মোটামুটি 2023-এর আপডেটই পড়ে যাবে, 2024-এর আপডেট এখনো আসেনি। ঠিক আছে, তো যদি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয় তাহলে স্যারকে বলতে পারো, না হলে আমি, আমার কাছে যদি চার্ট থাকে আমি বা কালেক্ট করলে আমি তোমাদের পরীক্ষার আগে কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমার কাছে মনে হয় আছে, 23-এর চার্টটা আছে, একটু দেখতে হবে, ওটা পড়তে হবে, ওটা আমি বলতে যাচ্ছিলামই। ওকে ঠিক ম্যাম। আছে, ওটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই সবার ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? কোনো প্রশ্ন থাকলে আমার সাথে ক্লিয়ারলি বলো, কারণ আমাকে ভাবো যে জিওগ্রাফির একজন বন্ধু পেয়েছো যার সাথে জিওগ্রাফি নিয়ে ডিসকাস করা যায়, টিচার মনে করলে আর বলতে পারবে না।
এবার তোমাদের অসুবিধা যদি আমি শুনি, সেটা আমার সব থেকে বেশি ক্লিয়ার করতে সুবিধা হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, কারোর কোনো অসুবিধা আছে বলো? নেই তো? আচ্ছা, এবার শোনো যেটা বলছি। ইন্ডাস্ট্রির যে পার্টটা বলছিলে, কি যেন বলছিলে, সেটা আজকে আসেনি মনে হয়, শুভ্র জ্যোতি না কে ছিলে, সে মনে হয় জিজ্ঞেস করছিলে। আচ্ছা, সবাইকে একটু এটা বলে রাখি, কারণ 2014 না 19-এ একটা যেটা দেখলাম, যে ভিলাই ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত, এটা একটা প্রশ্ন এসছে। তো তোমরা যেটা করবে, দেখো এখন তো মোটামুটি আমাদের সিলেবাস কভার হলে এগুলো সুবিধা হয় আনসার করতে, কিন্তু সেটা তো হয়নি। তো ইন্ডাস্ট্রি যেটুকু তোমরা পড়ে যাবে আপাতত, সেটা হচ্ছে আমাদের 10টা আয়রন ইন্ডাস্ট্রি আছে, যেমন ধরো টিসকো, ইসকো, রাউরকেল্লা, ভিলাই, বোকারো, সালেম, বিজয়ওয়াড়া, দুর্গাপুর, এরকম করে 10টা আয়রন ইন্ডাস্ট্রি আছে। এই 10টা আয়রন ইন্ডাস্ট্রির মধ্যে কোন ইন্ডাস্ট্রিগুলো কত সালে হয়েছে, লোকেশন কোথায়, আর কোন নদীর তীরে, এই 3টে পয়েন্ট একটু পড়ে যাও। আচ্ছা, একটা মিনিট হোল্ড করো, একটা জিনিস আমি তোমাদের দেখাই, একটা মিনিট হোল্ড করো। দেখো, তোমরা যে এই যে বলছো বাংলা নোটের কথা, তো বাংলা নোটের ক্ষেত্রে একটা সুবিধা তোমরা পাবে, যেটা থিওরিটিক্যাল পুরোটাই লেখা আছে, সেটা হচ্ছে আমার এই বইটা যদি তোমরা নাও, এখানে যে ডেটা গুলো পাবে সেগুলো পুরনো আছে। ডেটা মানে ধরো এই যে সাপোজ যেমন বলছো যে এই ক্রপ প্রোডাকশন স্টেট গুলো, বা ওই খনিজ সম্পদ প্রোডাকশন স্টেট গুলো, এইরকম ডেটা গুলো কিন্তু পুরনো দেওয়া আছে। বাট ডেটা ছাড়া যে থিওরি গুলো আছে, যেমন ধরো এই যে এগ্রিকালচারের যে থিওরি গুলো পড়লাম, বা এই যে ইন্ডাস্ট্রি থিওরির কথাটা বলছি, যে ধরো 10টা ইন্ডাস্ট্রি কোথায় আছে, কোন নদীর তীরে আছে, কত সালে হয়েছে, এইরকম টোটাল থিওরি বেসিক ক্লিয়ার করার জন্য এই বইটা ভীষণ উপকার পাবে। আমি অ্যাকচুয়ালি আমার বাচ্চাগুলো ছোট বলে এটা, মানে আমি প্রেগনেন্ট হওয়ার সময় এই বইটা বার করেছিলাম। এটা প্রচুর বিক্রি হয়ে গেছে, কিন্তু এখন কিছু সাপ্লিমেন্টারি কপি আছে, পাবে, যেগুলো আমি রিকোয়েস্ট করে আবার সাপ্লিমেন্টারি কপি করিয়েছি। বাট আপডেশনটা আমি জমা দিতে পারিনি, কারণ এত ছোট ছোট ছানা দুটোকে নিয়ে আমি আর ওটা কাজটা করে উঠতে পারিনি বলে আপডেশনটা বেরোয়নি। বাট যদি বাংলায় থিওরি চাও, এই বইটা নিতে পারো, একদম টোটাল থিওরি বেস দেওয়া আছে, মানে কোনো 9-10 স্কুল লেভেলের বই পড়তে হবে না, এটা পড়লে পুরো বাংলা নোট ওখান থেকে কভার আপ করে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর ডেটা তো তোমরা ক্লাসে পাবে, আপডেটেড ডেটা তো আমি দেবই, ঠিক আছে? তো তখন দেখবে তোমাদের নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়তেও সুবিধা হবে। ওকে, এটা ছাড় আছে, এটার দাম যেটা আছে 300 টাকা, কিন্তু মোটামুটি এটা তো দুর্গাতে গেলেও অফ পাবে প্রচুর, ঠিক আছে? দুর্গাতে পাওয়া যায়। আর এটা হচ্ছে এসএস বুক এজেন্সিরও একটা অফিস আছে, দুর্গাতে গেলে এসএস বুক এজেন্সির অফিসটা জিজ্ঞেস করলেও দেখিয়ে দেবে। টেকনো ওয়ার্ল্ডেও আগে পাওয়া যাচ্ছিল, কিন্তু ওটা আউট অফ স্টক হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। তো মোটামুটি ছাড় দিয়ে খুব বেশি টাকা নেবে না, ঠিক আছে? ওই হয়তো 200 টাকা মতো নেবে হয়তো। তো এটা সাপোর্টিং হিসাবে তোমরা রাখতে, ম্যাম অনলাইনে পাওয়া যাবে? অনলাইনেও পাওয়া যাচ্ছিল, অ্যামাজন ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছিল, একটু সার্চ করে দেখো আছে কিনা, ও আউট অফ স্টক হয়ে গেছে কিনা জানি না, ঠিক আছে? ঠিক ঠিক আছে, আছে। শিলিগুড়ির এইদিকে হ্যাঁ, শিলিগুড়ির ঠিক আছে এদিকেও ম্যাম, পাওয়া থ্যাংক ইউ। যাবে, তুমি একটু অনলাইনে দেখো। আর তুমি যদি না শিলিগুড়ির ওদিকে পাও, তাহলে একটুখানি গ্রুপে, তোমাদের যে গ্রুপ আছে, আমি বলেছিলাম তোমাদের গ্রুপে আমাকে জয়েন করিয়ে দিতে, তাহলে আমি তোমাদের সাথে ডাইরেক্ট সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলতে পারবো। বাট সেটা এখনো তো জয়েন করাইনি। তাহলে আমি ওই এজেন্সির, মানে আমাদের যে পাবলিকেশনের নাম্বার দিয়ে দিলে ওরা কুরিয়ারে পাঠিয়ে দেয়, ঠিক আছে? মানে আমি রিকোয়েস্ট করলে কুরিয়ারে পাঠিয়ে দেয়। বইটার নাম হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গ ভূগোলের রূপরেখা, আমার নাম দিয়েই আছে, মৌমিতা চক্রবর্তী, এসএস বুক এজেন্সি, ঠিক আছে? ভারত ও পশ্চিমবঙ্গ ভূগোলের রূপরেখা, মৌমিতা চক্রবর্তী, এসএস বুক এজেন্সি। এটা পেয়ে গেলে তোমাদের বাংলা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এখানে সমস্ত থিওরি, মানে এখানে কিন্তু কোনো ওই কার্তিক চন্দ্র মন্ডলে যেমন হিউজ হিউজ চার্ট আছে আর প্রচুর ভুল চার্ট আছে, এখানে সেরকম না, পুরো থিওরি বেসিসে লেখা আছে, কোনো স্কুল লেভেলের বইও পড়তে হবে না। ওকে, আচ্ছা চলো, মোটামুটি তাহলে এগুলো ফুড এসআই এর জন্য রেডি করো। আচ্ছা, ফ্রাইডে কি তোমরা ক্লাস করবে? স্যাটারডে তো পরীক্ষা আছে, বলো তো ফ্রাইডে ক্লাস করবে?
হ্যাঁ ম্যাম করব। করবো ঠিক আছে, যদি ফ্রাইডে ক্লাস করবো ম্যাম। করো তাহলে হ্যাঁ ম্যাম করবো। ঠিক আছে, যদি ফ্রাইডে ক্লাস করো তাহলে কিন্তু ওই যে আমরা একদম প্রথম থেকে যেটা শুরু করেছিলাম, মানে বাউন্ডারি লাইন দিয়ে যেটা শুরু করেছিলাম সেই পার্ট কিন্তু কন্টিনিউ করব, মানে একদম ফার্স্ট থেকে যেটা আমাদের শুরু করার কথা বলা ছিল, মানে ব্যাচটা ক্লাস আবার নতুন করে শুরু করার কথা বলা হয়েছিল। এই একটা ক্লাসে করেছিলাম, বাউন্ডারি লাইনের কিছুটা পার্ট করেছিলাম, ওটারই কন্টিনিউয়েশন করব। কারণ এই দুটো এগ্রিকালচার, এই দুটো দিন একটু তোমাদের স্পেশাল করে রিকোয়েস্ট করে আমি বললাম যে আমি একটু ফুড এসআই এর জন্য পড়াবো, তাই পড়ালাম। ওকে, তাহলে ফ্লাইডে ক্লাসে যারা যারা জয়েন করছো তাদের আগে থেকে বলে রাখলাম, আমরা কিন্তু ওই নতুন একদম নতুন থেকে ওই বাউন্ডারি লাইনের কন্টিনিউয়েশন পার্টটা করব। ওকে, অসুবিধা আছে নেই তো কারুর? জিজ্ঞাসা থাকলে করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো রাখলাম। আর যদি কোনো কোশ্চেনে আনসারের সমস্যা হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে, তোমরা গ্রুপে পাঠিও, আমি বলবো আমাকে ফরওয়ার্ড করে দিতে, আমি আনসার করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো, ফ্রাইডে দেখা হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে ম্যাম।